ওই কুত্তা ওঠ, কলেজে যেতে লেট হয়ে যাবে। ওঠ বলছি, এখন কিন্তু ছাটার বাড়ি খাবি। এই বউ, তুমি এসব কি বলছো? আমার লেখাপড়া সেই কবে শেষ হয়ে গেছে। তারপর আবুর অফিসে জয়েন করে তো তোমাকে বিয়ে করলাম। আমি এখন কলেজে গিয়ে কি করব বলো? ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে তোর বউ বানানোর স্বপ্ন দেখ। তুই উঠবি নাকি গরম পানি এনে ঢেলে দিব? চোখ মেলে তাকিয়ে দেখি ডায়েরিটা রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ধরফড়িয়ে উঠে বসলাম। ডায়েরিটাকে বিশ্বাস নেই, সত্যি সত্যি গরম পানি এনে জীবনের শেষ গোসলটা করিয়ে দিতে পারে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আবার যদি আমাকে তোকে ডাকার জন্য আসতে হয় তাহলে তুই ভালো করেই জানিস তোর কি হবে। আমি হেসে বললাম, জানি আমি তোর বাবুর আব্বু হব। আমার কথা শুনে ডাইনিটা প্রচণ্ড রেগে গিয়ে বলল, বেশি কথা বললে তোর এমন অবস্থা করব তুই আর কারো বাচ্চার বাবা হতে পারবি না। তাহলে তোকে আদর করব কিভাবে? তানভীর, আজ তোকে আমি। যেই ডাইনিটা আমার দিকে এগিয়ে আসছে অমনি দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। শাকচুনিটা কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে নিচে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার চলুন ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। বলা যায় না, আমার জীবনটা বড় রিস্কি। একটা ডাইনির সাথে থাকলে যা হয় আর কি। আমি মোহাম্মদ তানভীর আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে। আর ডাইনিটা হচ্ছে আমার মামাতো বোন নুসরাত। দেখতে একদম ঝাক্কাস, উফ, তবে একটু গুন্ডি টাইপের। আমি তো অনেক আগেই তার প্রেমে পড়ে গেছি, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। আমরা দুজনে এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আপনাদের সাথে কথা বলতে বলতে হাগু সেরে নিলাম, কেউ আবার মাইন্ড করেন না। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে এসে দেখি ডাইনিটা আমার বিছানায় শুয়ে শুয়ে আমারই ফোন টিপছে। দৌড়ে গিয়ে ছো মেরে নুসরাতের থেকে ফোনটা নিয়ে নিলাম। ওই কুত্তা, ফোন করলি কেন? আগে বল, তুই আমার ফোন কেন নিছিস? তোরে তো মামা এটা থেকেও দামি ফোন কিনে দিয়েছে। নুসরাত রেগে বলল, তার আগে বল তোর আইডিতে এতগুলো মেয়ে ফ্রেন্ড কি করছে? কেন তুই জানিস না ওরা আমার সাথে রিলেশনে আছে? কি, তুই ওদের সাথে রিলেশনে গেছিস? গেছি। তাতে তোর কি? তুই তো বুড়ি হয়ে গেছিস, প্রেম করতে পারছিস না, তাই এত জ্বলছিস। তোরে আমি। ডায়েরিটা খুব রেগে আমার দিকে তেড়ে আসলো। আমিও সুযোগ বুঝে নুসরাতকে নিয়ে বিছানায় পড়ে গেলাম। ছাড় কুত্তা, কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। আমি নুসরাতকে জাপটে ধরে বললাম, তো জানা, তোকে আটকে রাখছে কে? তানভীর, ভালো হচ্ছে না কিন্তু। আমি কবে কোন ভালো কাজ করেছি? কই, আমার তো মনে পড়ছে না। তুই একটা আস্ত শয়তান ছেলে। ভালো কাজ তোর দ্বারা কখনো হবে না। আর কিছু না পারলেও তোরে বাবুর আম্মু ঠিকই মানাবো। তোর বাবুর আম্মু হওয়ার আমার একটুও ইচ্ছে নাই। সমস্যা নেই, আমি তোমার ইচ্ছা বানিয়ে নিব। যা সর। এই বলে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। ও মাগো, এই ডাইনিটা তোমার পোলার কোমর ভেঙে দিল। আহা, খুব ব্যথা করছে। আমার এভাবে পড়ে যাওয়া দেখে নুসরাত দ্রুত এসে টেনে তুলল। খুব ভালো হয়েছে, আমাকে কষ্ট দিয়েছিস। এবার বোঝ কেমন লাগে। এই বলে নুসরাত রাজ্য জয়ের হাসি হাসল। উফ, তুই যা এখান থেকে, আজ আমি কলেজ যাব না। ওকে, তোর যেতে হবে না, আমি গেলাম। পরে আবার আমার কাছে নোট নিতে আসবি না। এই বলে আমাকে নিচে ফেলে রেখেই রুম থেকে বেরিয়ে গেল। আমি চেঁচিয়ে বললাম, দেখিস তোর মতো ডাইনের কপালে বুড়ো বর জুটবে। আমার কথা শুনে নুসরাত দাঁড়িয়ে গেল। তারপর আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে নিচে চলে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নিচে নেমে ডাইনিংয়ে বসলাম। ডাইনির সাথে লড়াই করে শরীরের এনার্জি অনেকটাই কমে গেছে। খাবার খেয়ে রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপছি। এমন সময় আবির কল করে বলল কলেজে আসতে। কিছু সিনিয়র ছেলেরা নাকি বাবুর আম্মু মানে নুসরাতকে বিরক্ত করছে। কথাটা শুনে আমি রাগে গজগজ করতে করতে বাইক নিয়ে কলেজে আসলাম। কলেজ আমাদের বাড়ির কাছেই। এসে দেখি কিছু বখাটে সিনিয়র নুসরাতকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলছে। ওদের সাহস হয় কি করে আমার বাবুর আম্মুকে বাজে কথা বলার? তখন আবির আমার কাছে এসে একটা হকি স্টিক ধরিয়ে দিল। ওর হাতেও একটা আছে। শুরু হলো গণধোলাই। সাধারণত গণধোলাই বলে অনেকে মিলে কিছু সংখ্যক লোকদের মারলে, কিন্তু এখানে তার উল্টো চিত্র।
আমি আর আবির চারজনকে মেরে ওদের আধমরা করে ফেলেছি। তানভীর থাম, এভাবে মারলে মরে যেতে পারে। হ্যাঁ, অনেক মেরেছি। আশা করি আর কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করবে না। হ্যাঁ চল ক্লাসে যাই। কিন্তু আমি তো বই আনিনি। আরে তাতে কি, ভাবের বই দেখে পড়বি। হ্যাঁ চল। আবির এই কথাটা বলার কারণ হচ্ছে আমি আর নুসরাত প্রতিদিন একই বেঞ্চেই বসি। আমি বন্ধুদের সাথে বসলে নাকি অন্য মেয়েদের দিকে নজর দেই, তাই নুসরাত আমাকে ওর সাথেই বসতে বলেছে। আর আমি যদি না বসতে চাই তাহলে ক্লাসের সবার সামনে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ওর পাশে বসিয়ে দেয়। তাই এখন নিজের মান সম্মান বাঁচাতে ডাইনিটার সাথেই বসতে হয়। আমি আর আবির ক্লাসের সামনে আসছি, ঠিক এমন সময় নুসরাত এসে আমার হাত ধরে নিল। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি নুসরাতের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে বললাম, কি করছিস? সবাই দেখছে তো। কেন, তোর জিএফ দেখে ফেলবে ভেবে ভয় পাচ্ছিস? থাকলে তো ভয় পাবো। তাহলে চুপচাপ ক্লাসে চল, কোনো কথা বললে এখানে লিপ কিস করব। না থাক, চল, স্যার আসছে। তারপর ক্লাসে এসে বসতেই স্যার ক্লাসে ঢুকলো, কিন্তু আজ নুসরাত হঠাৎ করে এমন রিয়াক্ট কেন করছে সেটা মাথায় আসছে না। বলে কি না সবার সামনেই লিপ কিস করবে। টিফিন টাইম। আমি আর নুসরাত ক্যান্টিনে বসে আছি খাবার আসার জন্য। ঠিক এমন সময় একটা মেয়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো। আমি ঘুরে তাকাতেই অজ্ঞান হবার অবস্থা। তার মানে এই ডাইনিটাও আজ থেকে আমাকে জ্বালিয়ে মারবে। তাহলে শুনুন মেয়েটাকে। মেয়েটা হচ্ছে আমার সেজো খালার বড় মেয়ে নীলা, আমাদের সাথে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। এই মেয়েটা যেন নুসরাতের কপি, সবসময় প্যারা দেয়। নুসরাত আমাকে পছন্দ করলেও কখনো মুখ ফুটে বলেনি, কিন্তু নীলার আচরণ সম্পূর্ণ বিপরীতে। সে বারবার আমাকে ভালোবাসার কথা বলে। নীলা দেখতে সুন্দর হলেও আমি যে নুসরাতকে ভালোবাসি। এদিকে নুসরাত চেয়ার থেকে উঠে এসে নীলাকে টেনে আমার কাছ থেকে সরিয়ে নিল। তারপর রাগী গলায় বলল, ওই তোরে বলছি না তানভীরের ধারে কাছেও আসবি না। তুই ওর কাছে আসার চেষ্টা করলে আমি তোকে জানে মেরে ফেলবো। আসবো, তাতে তোর কি? আমি তানভীর ভাইকে ভালোবাসি, তাই আমাদের কলেজ থেকে টিসি নিয়ে এখানে আসছি। এতে তোর প্রবলেম কোথায়? সেটা আমি তোকে বলার প্রয়োজন মনে করি না। তারপর আমার হাত ধরে বলল, এই চল এখান থেকে। কিন্তু আমার খুব খিদে পেয়েছে। ওই কুত্তা, বাসায় যেয়ে খাবি। চল এখান থেকে। ওই মেয়েটাকে দেখলে আমার মাথা ঠিক থাকবে না, তখন তোরে মেরে আলু ভর্তা বানাবো। না, তার কোনো প্রয়োজন নেই। আমাকে আলু ভর্তা বানালে আমার বাবুগোলা যে দুনিয়ায় না আসতেই মরে যাবে। নুসরাত খুব রেগে আছে। এখানে থাকলে নীলার ওপর সব রাগ আমার ওপর খাটাবে। শত হলেও আমার মেয়ের আম্মু হওয়ার ক্ষেত্রে নুসরাতের প্রতিপক্ষ বলে কথা। তাই ভালো ভালোই নুসরাতের সাথে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। আমি বউ হিসেবে নুসরাতকেই চাই, তাই এসব নীলাফিলার চান্স নেই। ক্যান্টিন থেকে বের হয়ে নুসরাত আমাকে নিয়ে গেটের দিকে যাচ্ছে। আমি তখন নুসরাতকে বললাম, কিরে ডাইনি, আমাকে সাথে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছিস মনে হচ্ছে। কেন, আমি তোকে সাথে নিয়ে ঘুরতে গেলে তোর কোনো প্রবলেম আছে? আরে না, তা কেন হবে? বাবুর আম্মু আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমার তাতে কোনো সমস্যা নেই। তাহলে জিজ্ঞেস কেন করছিস? বলছি, তোর বইগুলো কি কলেজেই রেখে যাবি? এটা তো আমার মনেই ছিল না। তুই 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ওকে বাবুনি, যাও, তাড়াতাড়ি আসবে। নুসরাত অনেকটা লজ্জা পেয়ে দৌড়ে ক্লাসে চলে গেল ওর বইগুলো আনতে। আমি মুচকি হেসে কলেজের বাউন্ডারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর নুসরাত আমার কাছে এসে ডান হাতটা ধরে কলেজের বাইরে নিয়ে আসলো। আমি একটা রিক্সা ডেকে নুসরাতকে নিয়ে গাজীপুর সাফারি পার্কে চলে আসলাম। দুজনের জন্য টিকিট কেটে ভেতরে ঢুকলাম। সত্যি পার্কটা অনেক সুন্দর। অনেকদিন হলো ভাবছি নুসরাতকে সাথে নিয়ে এই পার্কে ঘুরতে আসব, কিন্তু নুসরাত আসতেই চাইছিল না। আজ নীলার জন্য নুসরাতকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারলাম, তাই ওকে থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে। নুসরাত বলল লেকের ওপর নৌকায় উঠবে। আমি নুসরাতকে নিয়ে একটা রঙিন নৌকায় লেকের ওপর ভেসে চলছি। সেখানে মৃদু বাতাস বইছে। জায়গাটা সত্যি অসাধারণ। নুসরাত আমার পাশেই বসে বসে লেকের পানিতে হাত বোলাচ্ছে। তারপর আমার দিকে ফিরে কিছুক্ষণই তাকিয়ে থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই প্রথম নুসরাত আমাকে নিজের থেকে জড়িয়ে ধরলো।
নুসরাত এতদিন দক্ষিণ ঢাকায় ওদের বাসায় থাকতো। ইন্টারে উঠেই আমাদের এখানে চলে এসেছে প্রায় 4 মাস হবে। নুসরাত ছোট থেকেই একটু রাগী স্বভাবের, তবে এমনিতে খুব ভালো একটা মেয়ে। ওই কুত্তা, এমন করে কি ভাবছিস? আমার সুন্দরী জিএফ এর প্রশংসা করছিলাম আমার পাঠক পাঠিকাদের কাছে। কি, আমি থাকতেও তোর চিএফ লাগে? আজ তোরে এই লেকের পানিতে ডুবিয়ে মারবো। এই নুসরাত, কি করছিস? পড়ে যাব তো। আমি কিন্তু সাঁতার জানি না। সেই জন্যই তোরে পানিতে ফেলবো। তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? তুই তো আমার সুন্দরী গার্লফ্রেন্ড। আমার কথায় নুসরাত মুচকি হাসল। তারপর নুসরাতকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি বাসায় আব্বু আম্মু কেউই নেই। আমি এটা দেখে নুসরাতকে জিজ্ঞেস করলাম, নুসরাত, তুই কি জানিস আব্বু আম্মু কোথায় গেছেন? খালা খালু আমাদের বাড়িতে গেছেন। সকালে খালা বলল আব্বুর সাথে কি যেন জরুরি কাজ আছে, তাই আজ আমাদের বাসায় যাবেন। আমি মন খারাপ করে বললাম, আম্মু আমাকে একবারও বলল না যে আব্বু আম্মু আজ মামা বাড়ি যাবে? নুসরাত আমাকে দেখে খুব হাসছে। ইচ্ছে করছে ওর মুখে টেপ এনে লাগিয়ে দিই, কিন্তু এটা করলে আজ আমার পেটে ভাত জুটবে না। এমনিতেই দুপুরে খাওয়া হয়নি, তাই শান্ত গলায় নুসরাতকে বললাম তাড়াতাড়ি কিছু রান্না করে দিতে। নুসরাত রান্না করতে রান্নাঘরে চলে গেল। আমি বসে বসে ভাবছি কিভাবে এই নীলার পিছু ছাড়ানো যায়। মেয়েটা এত সহজে আমার পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। অনেকক্ষণ ভেবেও কোনো উপায় খুঁজে পেলাম না। যা হবে কাল দেখা যাবে। নুসরাত রান্না করে খেতে ডাকলে খাবার খেয়ে ছাদে চলে এলাম। নুসরাত এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই নুসরাত, কি করছিস? আজ বাসায় কেউ নেই, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। তোকে ছাদ থেকে নিচে ফেলে দিব, চুপ কর না একটু। দেখ আজ আকাশটা কত সুন্দর লাগছে। কই, আমার কাছে তো সব আগের মতোই মনে হচ্ছে। তোকে কি আমি এমনি এমনি কুত্তা বলি? একটু আমাকে অনুভব কর, তাহলেই তোর কাছেও আজকের আকাশটা অন্য দিনের চেয়ে সুন্দর মনে হবে। আমি নুসরাতের কথা মতো ওকে অনুভব করার চেষ্টা করছি। একসময় আমারও মনে হতে লাগলো আজকের আকাশটা একটু বেশি সুন্দর লাগছে। আমি এই সুন্দর মুহূর্তটাকে ভালোভাবে অনুভব করার জন্য নুসরাতকে আমার দিকে ফিরিয়ে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিলাম। এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। রাতের বেলায় আম্মু আব্বু আজ আর বাসায় আসবে না। এদিকে লোডশেডিংয়ের জন্য নুসরাত ভয়ে শেষ। এই তানভীর, শোন না। বলো, শুনছি। আমার না খুব ভয় করছে। আমি কি আজ রাতটা তোর রুমে থাকতে পারি? সম্ভব না। যদি কিছু হয়ে যায় তখন কি হবে? এই, তোর মাথায় কি সবসময় এসব চিন্তাই ঘোরে? কি করব বলো? আমার মনটা একজনকে অনেকদিন হলো বাবুর আম্মু বানাতে চাই, কিন্তু ইচ্ছেটা এখনো পূরণ হয়নি, তাই অল টাইম এসব ঘুরঘুর করে। কুত্তা, থাক তুই, আমি ঘুমাতে গেলাম। আর শোন, বিয়ের আগে ওসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। এই বলে নুসরাত ওর রুমে চলে গেল। নুসরাত যেতেই কারেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেঁচে গেলাম, না হলে আজ যে কী হতো আল্লাহ আপনি ভালো জানেন। পরের দিন সকালে আব্বু আম্মু মামা মামি আমাদের বাসায় আসলেন। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর নুসরাত আর আমি বাইকে করে কলেজে আসলাম। আমরা কলেজ গেট দিয়ে ঢুকছি, এমন সময় নীলা কিছু ছেলেপেলে নিয়ে পথ আটকে দাঁড়ালো। এসব দেখে নুসরাত কিছুটা ভয় পেয়ে গেল, তবে সেটা একটুতেই সীমাবদ্ধ। এর কারণ নুসরাত জানলেও নীলা জানে না। কি ব্যাপার নীলা, এরা কারা? তানভীর, আমি তোমাকে ভালোবাসি, কথাটা অনেকবার বলেছি, কিন্তু তুমি শোনোনি। আজ শেষবারের মতো বলছি, আই লাভ ইউ তানভীর। নুসরাত বেবি, চলো নীলার উত্তরটা দিয়ে দিই। আমার কথা শুনে নীলার লোকেরা আমাকে মারতে তেড়ে আসলো। আমিও কম কিসের, শত হলেও সাকিব ভাইয়ের ভক্ত বলে কথা। দিলাম দুইটারে বাইক দিয়ে উড়িয়ে। তারপর সাকিব বসের স্টাইলে বাইক থেকে নেমে উড়াধুরা ঘুষি। এক একটা ছিটকে গিয়ে পড়লো নীলার পায়ে। নীলাও রিনা খানের মতোই ছেলেটাকে লাথি মেরে সরিয়ে দিল। এভাবেই কিছুক্ষণ গোটা কলেজে ফ্রিতে বাংলা মুভি দেখিয়ে দিলাম। মারপিট শেষ হতেই আমার নায়িকা নুসরাত এসে আমার ডান বাহু জড়িয়ে ধরল। তারপর আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, আই হেট ইউ নীলা, মাই লাভ অনলি ওয়ান নুসরাত। আমার বাবুর আম্মু শুধু নুসরাতই হবে, নো কম্পিটিশন, অনলি সিলেকশন। কি শুনেছিস তো, আমি তানভীরের একমাত্র ভালোবাসা।
বি কেয়ারফুল মিস নীলা। তানভীর শুধুই আমার, তুই এখন আসতে পারিস। নুসরাতের কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে কলেজ থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, নীলা খুব ভালো মেয়ে, দেখতেও খুব সুন্দর, কিন্তু আমি যে শুধু নুসরাতকে ভালোবাসি, তাই নীলাকেও সেটা বুঝতে হবে। আমি এক ডাইনিতেই সন্তুষ্ট, বাকিরা এক একটা আমার বন্ধুদের গলায় ঝুলে পড়ো। তানভীর চলো বাসায় যাই, এই নীলাটা ক্লাস করার মুডটাই খারাপ করে দিয়েছে। ওকে বাবুর আম্মু, চলো তাহলে বাসায় যাওয়া যাক, কিন্তু একটু কোথাও থেকে ঘুরে আসলে হতো না? না তানভীর, আজ ভালো লাগছে না, প্লিজ বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো বাইকে ওঠো। নুসরাত বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরে আমার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। পথে নুসরাতকে একটা কোন আইসক্রিম কিনে দিলাম। নুসরাত কোন আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। নুসরাতের পছন্দের অন্যান্য খাবারের মধ্যে লাভেলো ও সাদা কোন আইসক্রিম অন্যতম। 2 দিন পর নুসরাত ঠিক করেছে আজই আমাকে নুসরাতকে বিয়ে করতে হবে। আমি নুসরাতকে বললাম কিছুদিন প্রেম করে তারপর আমরা বিয়ে করব, কিন্তু কে শুনে কার কথা, তাকে নাকি আজই বিয়ে করতে হবে। নুসরাতের জেদের কাছে হার মেনে মামা গেলেন কাজী ডাকতে, আর আব্বু আবিরদের সাথে নিয়ে সারা বাড়ি ঝাড়বাতি দিয়ে সাজাচ্ছে। সবশেষে আমাদের বিয়েটাও হয়ে গেল। এখন আমি আমাদের রুমের ফ্লোরে শুয়ে শুয়ে মশার কামড় খাচ্ছি, ওদিকে ডাইনিটা এসব দেখে খুব মজা নিচ্ছে। হঠাৎ নিজের ওপর নিজেরই প্রচণ্ড ঘৃণা হতে লাগলো। আমি কি না একটা পুরুষ হয়ে নিজেরই বিয়ে করা বউয়ের ভয়ে নিচে শুয়ে মশার কামড় খাচ্ছি? আমার পুরুষত্ব জেগে উঠল। ফ্লোর থেকে উঠে বিছানায় এসে নুসরাতকে জাপটে ধরলাম। তারপর কোনো কথা না বলে ওর ওই মিষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। অতঃপর নুসরাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওর সারা মুখে কিস করছি। এরপর নুসরাত আউট অফ কন্ট্রোল হয়ে আমার পিঠ খামচে ধরল। তারপর আমি তাকে তারপর আর কি, বাকিটা ইতিহাস। আপনারা দেখি সবটাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। লজ্জা নেই নাকি? যাদের আছে তারা ঘুমান, আর যাদের নাই, না আমি গেলাম, আল্লাহ হাফিজ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।